ক্লাস 10-এর হিস্ট্রি চ্যাপ্টার 3। ক্লাস 10-এর হিস্ট্রি চ্যাপ্টার 3 তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে ক্লাস 10-এর হিস্ট্রি চ্যাপ্টার 3 মাধ্যমিক ইতিহাস, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তোমরা সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও। প্রথমবার চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিংহ। দামিনী কোহ শব্দের অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। ওয়াহাবি আন্দোলনের সমসাময়িক বাংলায় তিতুমিরের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার নাম কি? তারিকাই মোহাম্মদিয়া। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। ধরতি আবা শব্দের অর্থ হলো পৃথিবীর ঈশ্বর বা পিতা। বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? মুন্ডা বিদ্রোহের সূচনা হয় 1899 সালে। হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কি নামে পরিচিত? হুল। দামিনী কোহতে বসবাস করত সাঁওতালরা। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিংহ। দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়েছিল? 1878 খ্রিস্টাব্দে। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? 3টি স্তরে। ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দেশিত কর্তব্য। বাংলায় ফরাজি আন্দোলন শুরু হয় 1819 খ্রিস্টাব্দে। নীল কমিশন গঠিত হয় 1860-এ। দার উল হারাত শব্দের অর্থ হলো শত্রুর দেশ। পড়ে যাবি। মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত? মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা। দার উল হারাব বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত? বিরসা মুন্ডা। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিককে। বাংলার ওয়ার্ড টাইটেলার কাদের বলা হয়? দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসকে। এইগুলো কিন্তু সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। আমি তোমাদেরকে সব সাজেশন প্রশ্নের অ্যান্সারগুলো সব বলছি, তোমরা এগুলো সব মন দিয়ে শোনো, সবাই লিখে রাখো, আর তোমরা আমাকে সাবস্ক্রাইবটা দিয়ে উৎসাহিত করো। উলগুলান বলতে কি বোঝো? উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড়। চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল? 1820 থেকে 21 খ্রিস্টাব্দে হয়েছিল। বিরসা মুন্ডা কবে মারা গিয়েছিলেন? কত খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার মৃত্যু হয়? 1900 খ্রিস্টাব্দে 9 জুন। ফরাজি কথার অর্থ কি? ঈশ্বর নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? 3টি স্তরে। সুই মুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? কোল বিদ্রোহে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। ওয়াহাবি কথার অর্থ কি? নবজাগরণ। পাগলপন্থী বিদ্রোহে কে নেতৃত্ব দেন? ফকির করম শাহের পুত্র টিপু শাহ। দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ। নীল দর্পণ নাটক কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। ভারতে প্রথম অরণ্য আইন কবে পাশ হয়েছিল? 1865 খ্রিস্টাব্দে। রুম্পা বা রামপা বিদ্রোহ কোথায় হয়েছিল? অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলে। তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। ফরাজি কথাটি এসেছে কোন শব্দ থেকে? ফরাজ শব্দ থেকে। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হাজী শরীয়ত উল্লাহ। রংপুরের বিদ্রোহীরা কাকে নবাব উপাধিতে ভূষিত করে? নুরুল উদ্দিনকে। বঙ্গীয় প্রজাতন্ত্র আইন কবে পাশ হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে। নীল চাষীদের অভিযোগ খতিয়ে দেখতে কোন কমিশন গঠিত হয়েছিল? নীল কমিশন। 1860-এ কবে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়? 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়। গোলাম মাসুম কে? গোলাম মাসুম ছিলেন তিতুমিরের প্রধান সেনাপতি।
কে ভিল বিদ্রোহ দমন করেন? 1827 খ্রিস্টাব্দে আউটাম ভিল বিদ্রোহ দমন করেন। বিদ্রোহ বলতে কি বোঝো? বিপ্লব শব্দের অর্থ, বিপ্লব বলতে কি বোঝো? বিপ্লব শব্দের অর্থ আমূল পরিবর্তন। মানুষ যখন আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করে তখন তাকে বিপ্লব বলে। ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন চালু করেছিল? ঔপনিবেশিক অঞ্চলে নিজেদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন প্রবর্তন করা হয়। সাঁওতাল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য দেখো। এই বিদ্রোহ একটি ঔপনিবেশিকতার বিরোধী চরিত্র ছিল। সাঁওতাল ছাড়াও কর্মকার, চরমকার, তেলি, ডোম, মুসলিম প্রভৃতি শ্রেণীর মানুষ যোগ দেওয়ায় এই বিদ্রোহ গণবিদ্রোহে পরিণত হয়। কোল বিদ্রোহের দুটি গুরুত্ব দেখো। কোল বিদ্রোহ অন্যান্য উপজাতিদের বিদ্রোহী হতে উৎসাহিত করেছিল। কোম্পানি বাধা হয়ে দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি আইন গঠন করেছিল। মুন্ডা বিদ্রোহের দুটি গুরুত্ব দেখো। এই বিদ্রোহের পর উপজাতি এলাকায় ভূমি বন্দোবস্তের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই বিদ্রোহ দ্বারা বেকার সম্পদ নিষিদ্ধ হয়। কবে কোথায় কার নেতৃত্বে নির্বিদ্রোহ হয়? 1859 খ্রিস্টাব্দে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে এই বিদ্রোহ শুরু হয়। কোম্পানি আমাদের দুটি ভূমি রাজস্ব নীতি কি? 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্ত। কোল বিদ্রোহের দুটি কারণ কি? তাদের নগদ করদানে বাধ্য করা হয়েছিল। তাদের স্থায়ী বিচার পদ্ধতিতে আঘাত করা হয়েছিল। দামিনী কোহ ও হুল শব্দ অর্থ কি? দামিনী কোহ এর অর্থ পাহাড়ে প্রান্তদেশ এবং হুল শব্দের অর্থ বিদ্রোহ। আলী ভাতিরা কাদের বলে? ওয়াহাবি আন্দোলনের নেতারা এনায়েত আলী এবং উরায়েত আলীকে। ভারতের দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়? 1878 খ্রিস্টাব্দে। এর উদ্দেশ্য কি ছিল? আদিবাসীদের কাছ থেকে অরণ্য কেড়ে নেওয়া। কবে কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দে 2 আগস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবনাকে উদ্বুদ্ধ করেছিল? আনন্দমঠে উল্লিখিত বন্দে মাতরম মন্ত্র দেশবাসীকে মুক্তি আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। এখানে সত্যানন্দের মাধ্যমে আসলে ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ধর্ম আন্দোলন জাগানোর ডাক দেওয়া হয়েছিল। কোন আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রদ করা হয়? অ্যাক্ট 8 অফ 1868 নামে এক আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রদ করা হয়। এই আইনে কি বলা হয়েছে? এখানে বলা হয় নীল চাষ সম্পূর্ণভাবে চাষিদের ইচ্ছাধীন। বাংলায় ধর্মীয় প্রভাবযুক্ত কৃষক বিদ্রোহের নাম লেখো। চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ। ওয়াহাবি শব্দ অর্থ কি? নবজাগরণ। ভারত ও বাংলায় কাদের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়? সৈয়দ আহমেদ এবং মোহাম্মদ মহসিন বা তিতুমির। তিতুমিরের নাম আরেকটি নাম কি? পুরো নামটা মোহাম্মদ মহসিন। ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে উপজাতি বিদ্রোহের কারণ কি ছিল? ব্রিটিশ শাসনকালে সমকালীন বণিক, শ্রমিক, অভিজাত শ্রেণী, নীলকর কোম্পানি ভারতকে শোষণের বদ্ধভূমিতে পরিণত করেছিল। এর পরিণতি স্বরূপ ভারত দেখা যায় একের পর এক উপজাতি বিদ্রোহ ও কৃষক বিদ্রোহ। ভূমি রাজস্ব নীতি এর প্রধান কারণ। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটু ওয়েট করো, আমি নোটটা ভালো করে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নোটটা ভালো করেছি, দাদা বোঝাচ্ছি। ভূমি রাজস্ব নীতি 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়া নিলামের পর থেকে নতুন ভূমি রাজস্ব নীতি কোম্পানির আমলাদার ও ইজারাদারদের অত্যাচারে কৃষকদের জীবন দুর্বিষহ করে তোলে, যার ফলাফল হলো বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ। ব্রিটিশ আইন ও বিচার ব্যবস্থার প্রধান কারণ। 1773 খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজরা ভারতের চিরাচরিত আইন কানুন ও বিচার ব্যবস্থা বাতিল করে তাদের নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা চালু করে, যা ভারতীয় সাধারণ মানুষদের ক্ষুব্ধ করে তোলে। বহুমুখী শোষণ। কোম্পানির আমলে ভূমি রাজস্বের চাপ বৃদ্ধির সাথে সাথে সরকার জমিদার, মধ্যস্বত্বভোগী ও মহাজনদের মাধ্যমে বহুমুখী শোষণ
কৃষক ও উপজাতিদের জীবন বিপর্যস্ত করে তোলে। মূল্যায়ন উপরোক্ত কারণ ছাড়াও খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তর নীতি ও ভারতীয় উপজাতিদের অরণ্যের অধিকার থেকে বঞ্চিত করা, জঙ্গল কেটে বাদ দেওয়া প্রভৃতি কারণে কৃষক ও উপজাতি মানুষেরা বিদ্রোহের পথ বেছে নেয়। পাগলপন্থী বিদ্রোহের বিবরণ দাও। 19 শতকের একটি উল্লেখযোগ্য কৃষক আন্দোলন হলো 1888 সালে পাগলপন্থী বিদ্রোহ। বিদ্রোহের কারণ হলো ব্রিটিশ সরকার ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ব্যয় নির্বাহের জন্য ময়মনসিংহের কৃষকদের খাজনার পরিমাণ বাড়িয়ে দেয়। জমিদাররা বেশি পরিমাণে খাজনা আদায়ের জন্য কৃষকদের শোষণ চালায়। এছাড়াও ব্রিটিশ শাসনে ময়মনসিংহের বৃহত্তর এলাকার গ্রামীণ পরিকাঠামো ভেঙে পড়ে। বিদ্রোহের প্রসার শেরপুর পরগনার হাজং মুসলিম রাজবংশী অন্যান্য জাতিগোষ্ঠী ফকির করম শাহের নেতৃত্বে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। পরে করম শাহের পুত্র টিপু শাহের নেতৃত্বে এটি সশস্ত্র শক্তিশালী বিদ্রোহের রূপ নেয়। 5000 অনুগামী সহ টিপু শেরপুরে জমিদারকে আক্রমণ, থানায় আগুন, শহর জুড়ে লুটপাট ও ময়মনসিংহে জয়েন্ট ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করেন। বিদ্রোহীদের ঘোষণা পাগলপন্থীরা ঘোষণা করে ব্রিটিশ সরকারের সঙ্গে কোনরূপ সম্পর্ক রাখবে না, সামরিক রাস্তা তৈরির কাজ বা এ কাজে কোনরূপ সহায়তা করবে না, জমিদারদের আধিপত্য মানবে না। ব্রিটিশ সরকারের দমন পীড়নের মুখে পাগলপন্থীরা পেরে ওঠেনি, তবু এই বিদ্রোহের গুরুত্ব ছিল। ভবিষ্যতে বড় বিদ্রোহের পথ প্রশস্ত হয়। কৃষকদের ক্ষোভ, আশা, আকাঙ্ক্ষা, অসন্তোষের প্রকাশ ঘটায়, প্রশাসন সচেতন হয়। সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। চিরস্থায়ী বন্দোবস্ত প্রসূত জমিদার ও কোম্পানির শোষণ অত্যাচারে জমিহারা সাঁওতাল উপজাতির মানুষেরা বাঁকুড়া, মেদিনীপুর, ধলপুর, ভাগলপুর অঞ্চলে বসতি স্থাপন করে। কিন্তু এর পরেও ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনে ও শোষণে তারা নির্মমভাবে শোষিত, নিষ্পেষিত, সর্বশান্ত হতে থাকে। এর বিরুদ্ধে আদিবাসীরা 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত করেছিল। এর কারণগুলি হলো জমিদারদের অত্যাচার। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ বলা হয় জমিদারদের অত্যাচারকে। এই জমিদারেরা সাঁওতালদের উপর চড়া হারে কর ধার্য করত। রাজস্ব আরোপ। এই উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বন জঙ্গলে জমিকে চাষযোগ্য করে তুললেও তার উপর কোম্পানি ও সরকার নিযুক্ত জমিদাররা রাজস্ব চাপাত, যা ছিল এই বিদ্রোহের অপর একটি কারণ। এই জমিদারেরা সাঁওতালদের উপর যে চড়া হারে কর ধার্য করত তা দিতে না পারলে তাদের জমি থেকে উৎখাত করা হতো। মহাজনী প্রকোপ। জমিদারদের খাজনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই সাঁওতালরা চড়া হারে মহাজনদের কাছ থেকে টাকা নিতে বাধ্য হতো। এই দিনের দায় তাদের জমি, ফসল, গরু, বাছুর, ঘর বাড়ি, এমনকি মা বোনদের ইজ্জত পর্যন্ত হারাতে হতো। এটি ছিল বিদ্রোহের একটি কারণ। কোম্পানি কর্মচারীদের অত্যাচার। কোম্পানি কর্মচারীরা সাঁওতালদের বেগার খাটাতো, নানা রকম উপঢৌকন দিতে বাধ্য করত ও হয়রানি করত। এই ক্রমাগত উৎপীড়ন তাদের বিদ্রোহী করে তোলে। মূল্যায়ন। উপরে আলোচনায় স্পষ্ট সাঁওতাল বিদ্রোহ বাংলা কৃষক আন্দোলনে গুরুত্বপূর্ণ বিস্ফোরণ। এই বিদ্রোহ ব্যর্থ হলেও পরে স্বাধীনতা আন্দোলনের জমি তৈরির ক্ষেত্রে এর গুরুত্ব অসামান্য। সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যতিব্যস্ত করে রেখেছিল পূর্ববঙ্গের সন্ন্যাসী ফকির বিদ্রোহীরা। যদিও এই বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে, যেমন উইলিয়াম হান্টার, গিগস প্রমুখ ইংরেজ ঐতিহাসিক সন্ন্যাসী ও ফকিরদের দস্যু বা ডাকাত বলে অভিহিত করেছেন। সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় ধর্মচর্চার সাথে যুক্ত থাকলেও কৃষিকাজই ছিল তাদের প্রধান জীবিকা। তাই উইলিয়াম হান্টার, এডওয়ার্ড ও গ্যারাট এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন। কিছু ঐতিহাসিকের মতে কোম্পানি বিরোধী এই বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলন। লেস্টার হ্যাচিনসন মনে করেন যে বিদ্রোহীদের প্রধান লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজ দেশ ও ধর্মকে রক্ষা করা। কিছু ঐতিহাসিক এই বিদ্রোহকে দুর্বল কৃষক বিদ্রোহ বলেছেন, কারণ সন্ন্যাসী প্রকৃতির সাথে সমাজের বৃহত্তর অংশে সাধারণ মানুষ এই বিদ্রোহে সামিল হয়নি।
ঔপনিবেশিক অরণ্য আইন কেন প্রণয়ন করা হয়? ভারতবর্ষে কোম্পানির শাসনকালে কৃষি জমির প্রসার, প্রচুর বনজ সম্পদ সংগ্রহ এবং রাজস্ব খাতে আয় বৃদ্ধি, এই সকল কারণে অরণ্যে বসবাসকারী মানুষের সাথে শুরু হয় কোম্পানির বিক্ষোভ। এর অবসানের জন্য প্রয়োজন ছিল ঔপনিবেশিক অরণ্য আইন। এই আইন প্রণয়ন হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। অরণ্য আইন প্রণয়নের কারণ ভারতে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের কারণ ছিল নৌবাহিনী তথা নৌশিল্পের জন্য প্রয়োজনীয় প্রচুর কাঠের যোগান, কাগজ শিল্পের জন্য প্রচুর কাঠ এবং ভারতের রেলপথ সম্প্রসারণের জন্য প্রচুর পরিমাণে কাঠের প্রয়োজন। তাই বনজ সম্পদের উপর ব্রিটিশ সরকারের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজন ছিল অরণ্য আইনের। লর্ড ডালহৌসির উদ্যোগ 1850 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতের বনজ সম্পদের সনদ নামে একটি আইন পাশ করে ভারতীয় অরণ্যের উপর সরকারের নিয়ন্ত্রণ জারি করেন। প্রথম ভারতীয় অরণ্য আইন বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল ডায়াস্টিক ব্যান্ডিসের রিপোর্টের ভিত্তিতে সরকার 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ করে। আইনের বিভিন্ন দিক 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইনের বাস্তবায়নের জন্য 1878 খ্রিস্টাব্দে ঘোষিত হয় দ্বিতীয় অরণ্য আইন। এই আইনের দুটি দিক ছিল: সংরক্ষিত এর দ্বারা বনজ সম্পদের উপর পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। সুরক্ষিত এর দ্বারা আদিবাসীরা বন থেকে শুধু জ্বালানি সংগ্রহ ও বনে পশু চারণ অধিকার পায়। ঔপনিবেশিক শাসনকালে ভারতে অরণ্য আইন পাশ করে অরণ্য অঞ্চলগুলিতে ঔপনিবেশিক কর্তৃত্বকে আরো দৃঢ় করে তোলা হয়। তবে পরবর্তীতে অরণ্য আইনকে কেন্দ্র করে উপজাতি ও জনজাতিরা বিদ্রোহী হয়ে ওঠে। ব্রিটিশ শাসনকালে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কি ছিল? ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতের আদিবাসী সম্প্রদায় ব্রিটিশ শোষণের বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ করে, যার পরবর্তীকালে সিপাহী বিদ্রোহের পথ প্রশস্ত করেছিল। খাজনা বৃত্তি ব্রিটিশ শাসনকালে উচ্চহারে ভূমিদাস ধার্য হয়েছিল। এই উচ্চহারে ভূমিদাসের বোঝা আদিবাসী কৃষকদের উপর চাপিয়ে দিলে তারা নিঃস্ব হয়ে যায়। ঔপনিবেশিক আইনের বিচার ব্যবস্থা ভারতে এইসব প্রাচীন উপজাতি সমাজ নিজেদের আইন ও বিচার ব্যবস্থা দ্বারা চালিত হতো, কিন্তু ব্রিটিশ শাসনে তাদের আইনগুলিকে বাতিল করে তাদের উপর ব্রিটিশদের আইন চাপিয়ে দেওয়া হতো। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে জমির মালিকানা কৃষকদের পরিবর্তে নতুন জমিদার শ্রেণীর হাতে চলে যায়। জমিদারদের অত্যাচার, উচ্চ হারে কর আদায়ের জন্য জমিদার ও জমিদারের কর্মচারীরা আদিবাসীদের উপর প্রভূত পরিমাণে অত্যাচার চালাতো, তাদের জমি থেকে উৎখাত করে দিত। অনাহার ছিল এদের নিত্য সঙ্গী। তার উপর ব্রিটিশ সরকার খাদ্য শস্যের পরিবর্তে জোরপূর্বক নীল, পাট, তুলো প্রভৃতি চাষ করাতে শুরু করে। ফলে আদিবাসীদের অবস্থা আরো সঙ্গীন হয়। মহাজনী প্রথা গ্রামে বহিরাগত মহাজনরা নানা অছিলায় আদিবাসীদের ঋণ চালে জড়িয়ে ফেলে। একবার ঋণ নিলে সারা জীবন তার থেকে নিস্তার পাওয়া যেত না। শিল্প ধ্বংস ব্রিটেনের শিল্প বিপ্লবের উৎপাদিত পণ্য ভারতের বাজারে বিক্রি করার জন্য ব্রিটিশ সরকার ভারতের কুটির শিল্পকে ধ্বংস করে দেয়। তার ফলে শিল্পের কারিগররা বেকার হয়ে পড়ে। নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা 19 শতকে সংগঠিত কৃষক বিদ্রোহের অন্যতম হলো 1859 খ্রিস্টাব্দের নীল বিদ্রোহ। এই বিদ্রোহে বাংলার সাধারণ কৃষক শ্রেণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। বাংলার কৃষক শ্রেণী এই বিদ্রোহের প্রধান কারণগুলো ছিল এইরকম: নীল চাষের পদ্ধতি নীলকর সাহেবরা নিজেদের খাস জমিতে সস্তায় শ্রমিক কিনে নীল চাষ করত, যা এলাকা চাষ নামে পরিচিত। আবার কৃষকের নিজস্ব জমিতে অগ্রিম অর্থ ঋণ দিয়ে কৃষককে নীল চাষ করতে বাধ্য করত। দাদন প্রথা নীলকর সাহেবরা কৃষকদের বিঘা প্রতি 2 টাকা দাদন দিত, যা কৃষকরা শোধ করলেও নীলকর সাহেবের খাতায় কৃষকদের ঋণ থেকেই যেত। এটি ভয়ানক হয়ে উঠেছিল। শোষিত প্রথা কৃষক সম্প্রদায়কে নীলকর সাহেবদের প্রতি দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ করে। জমির মাপে কারচুপি নীলকর সাহেবরা দাদন প্রথা অনুযায়ী জমির মাপেও ব্যাপক কারচুপি চালাতো। ফলে চাষিকে নীল চাষে নিজের প্রচুর জমি ব্যবহার করতে হতো। নীল চাষে বাধ্য করা ঋণগ্রস্ত কৃষকদের বড় বড় নির্মম প্রকৃতির নীলকর সাহেবেরা জোর করে ধান ও অন্যান্য শস্যের চাষ বন্ধ করে নীল চাষে বাধ্য করত। এর ফলে চাষিদের খাওয়ার জন্য ধান উৎপাদন ও বন্ধ হয়ে যায়, যা নীল বিদ্রোহের অন্যতম কারণ।
ফরিদপুর ইংরেজ ম্যাজিস্ট্রেট নীল কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে বলেছিলেন, ইংল্যান্ডে নীলে যে সকল বাক্স পৌঁছায় তা বাংলা চাষির রক্তে রঞ্জিত। ইংরেজ শাসকদের অবিচার, অত্যাচারিত কৃষকরা সামান্য বিচারে আশায় আদালতের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার পেতেন না, কারণ জেলা ম্যাজিস্ট্রেট ও অন্যান্য শ্বেতাঙ্গরা বিচারের ক্ষেত্রে সজাতীয় নীলকর সাহেবদের দিকেই পক্ষপাতিত্ব করতেন। নীল বিদ্রোহের বৈশিষ্ট্য, এই বিদ্রোহে কোনো একটি বিশেষ ধর্ম সম্প্রদায় নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত কৃষক নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়। হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত কৃষক নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়। বাংলার কিছু জমিদার এই বিদ্রোহে কৃষকদের সাথে যোগদান করে নীল চাষের বিরোধিতা করেছিল। এদের মধ্যে রানাঘাটের শ্রীগোপাল পাল চৌধুরী, চণ্ডীপুরের শ্রীহরি রায়, নড়াইলের রামরত্ন রায় উল্লেখযোগ্য। সংবাদপত্র মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা, কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে যে সংবাদপত্রগুলো সোচ্চার হয়েছিল সেগুলির মধ্যে হিন্দু প্যাট্রিয়ট, গ্রাম বার্তা প্রকাশিকা, বাবা বোধিনী পত্রিকা, সমাচার দর্পণ উল্লেখযোগ্য। তবে এখানে শেষ করছি।